এই যে বশীকরণ আদৌ কি সম্ভব? যে 5 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, 7 দিনে বশীকরণ, কিন্তু যে একজন অঘরী হয়ে বলছে টোটালটাই ভাওতাবাজি। তাকে আমি 5 মিনিট বা 7 দিনে ফিরিয়ে আনবো, যেখানে 1 বছর কোনো সম্পর্কই নেই। কোন তন্ত্রে লেখা আছে, কোন বইয়ে, কোন শাস্ত্রে লেখা আছে যে 5 মিনিটের মধ্যে আমি বশীকরণ? যে ভগবান বলছেন আমি সর্প হয়ে দংশন করি, আবার ওঝা হয়ে ঝাড়ি, আবার ঝাড়িলে বিষ আমি নামাইতে পারি যদি আমি কৃপা করি। ওই সম্মোহন করে দেবো, আকর্ষণ করে দেবো। আবার আজকাল শুরু হচ্ছে আনায়ন। আপনার কেন ইচ্ছা হলো যে আপনি মানে অঘরী এই পথটাই বাঁচলেন? মাটি খুঁড়ে তার মধ্যে ছোলা দিয়ে তারপর শিব বসিয়ে চাপা দিচ্ছে। আচ্ছা, কিছুদিনের পর ওইটা যখন ফুড়ে বেরিয়ে গেছে শিব উঠেছে। সে লোক যদি আমার সাথে ভুল কাজ করে, তার সঙ্গে কিন্তু আমিও ভুল কাজ করবো। খুব সুন্দর কথা সবাইকে বললেন। না বারণ করা সম্ভব না। হ্যাঁ। ওই যে সবাই আসে না, হ্যাঁ মেরে দেবো, অনেকে বলে হ্যাঁ তুমি টাকাটা দাও, বাকিটা আমি দেখে দেবো, মেরে দেবো। সবাইকে ক্ষমা করা যায়, বেঈমানকে ক্ষমা করা যায়। কে বললাম দিদি এত টাকা দিচ্ছ, ওকে মেরে দাও, সম্ভব না। এখন না ঘরে ঘরে তান্ত্রিক জন্মে গেছে, ঘরে ঘরে আসলে জন্মে গেছে। সবাইকে বিশ্বাস করা উচিত না। যখন দেখবে যারা খুব দেখিয়ে কাজ করছে, যে ওই গলায় মালা পরে কাজ করছে, ওই পুতুল বানিয়ে লেবুর মধ্যে সাজানো কাঁটা ঢুকিয়ে কাজ করছে, ভাববে ওখানেই ভাওতাবাজি আছে। তন্ত্র সবসময় গুপ্ত জিনিস। আমার কাজটা ওদের চোখে লাগুক, তারা আমার কাছে আসুক। নমস্কার, বিপিজিআর পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি বা আশা রাখছি আপনারা ইন্ট্রো দেখে কিন্তু এতক্ষণে বুঝতেই পেরে গেছেন আজকে আমাদের মধ্যে কে উপস্থিত রয়েছে। আজকে কিন্তু এই দিদিভাইয়ের থেকে আমরা তন্ত্র সম্বন্ধে, যেরকম বশীকরণ বা তন্ত্র সম্বন্ধে, তন্ত্রের যে চ্যাপ্টারগুলো রয়েছে এই নিয়ে কিন্তু যতখানি পারবো জানার চেষ্টা করব। যাই হোক, যারা নতুন বন্ধুরা দেখছেন ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটিকে ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনাদের ভালোবাসায় চ্যানেল কিন্তু ধীরে 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 আমরা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি। কে কিরকম ধরনের পডকাস্ট দেখতে আগ্রহী অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতেই হবে, কারণ বিপিজিআর পডকাস্ট আমাদের এমনই একটা পরিবার যেখানে কিন্তু সব ধরনের পডকাস্ট আমরা করে থাকি। যাই হোক, বেশি কিন্তু একদমই কথা বাড়াবো না, চলে যাবো অঘরী গৌরী রুদ্রানীর কাছে। নমস্কার দিদি ভাই। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, প্রথমেই বলি, এই যে আসলেন এতখানি পথ, সেই বেহালা থেকে নবদ্বীপ ধাম, অনেকখানি তো কষ্ট হয়েছে, কারণ 2 ঘন্টা জ্যামে পড়ে গেছিলেন আমি শুনলাম। একদম। তা এই যে সারাদিন ক্লান্তির পর যখন আমাদের স্টুডিওতে আসলেন বা আমাদের যারা বিপিজিআর পরিবারের সদস্য রয়েছে মিশলেন, প্রথমেই জানতে চাইবো আপনার ঠিক কেমন লাগলো এই জায়গাটা, এইটা যদি একটু দর্শকদের মধ্যে আসলে শেয়ার করেন। আমার ইচ্ছা ছিল এখানে আসা, কারণ তোমাদের এই যে মানে দেখলাম, ওই পেজটা দেখলাম, আচ্ছা ওখানে দেখার পর বা তুমি ফোন করার পর একদম। ইচ্ছে ছিল আসা, তো আমার এসে খুব ভালো লাগলো। আচ্ছা, আসলে বিষয় কি, আপনি যে এসেছেন শুধু তাই নয়, আপনি যে এসেছেন আমরা প্রত্যেকেই খুব মানে ভাগ্যবান মনে করছি। আপনার থেকে তন্ত্র সম্বন্ধে অনেক কিছু কিন্তু জানতে পারবো। যাই হোক, বেশি দেরি করবো না, দর্শকরা কিন্তু ক্যামেরার ওপারে বসেই রয়েছে আপনার মুখ থেকে অনেক কথা জানার জন্য। আচ্ছা। প্রথমেই আসি দিদি ভাই, এর আগে জ্যোতিষ নিয়ে অনেক অনুষ্ঠান হয়েছে, বা ভক্তির উপর অনেক কিছু আমরা অনুষ্ঠান করেছি, শিক্ষকতার উপর অনুষ্ঠান করেছি, তন্ত্রের উপর আমি হোস্ট হিসাবে বলুন আপনার সাথে ফার্স্ট বসছি। আমার প্রশ্ন একটাই থাকলো, এই যে বশীকরণ আদৌ কি সম্ভব? দেখো, বশীকরণ সম্ভব, আচ্ছা, কিন্তু আজকাল যে ওই ট্রেনে বাসে যে মানে লোকে কাগজ দিয়ে মেরে দেয় না, যে 5 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, 7 দিনে বশীকরণ, কিন্তু আমাকে যারা ফোন করে বা আমার প্রোফাইল যারা ভিজিট করে প্রত্যেককে বলা থাকে যে এই 5 মিনিট, 7 মিনিট বা 11 দিন, 7 দিন বশীকরণ নিয়ে আমার কাছে আসবে না। এটা কিন্তু আমরাও ট্রেনে অনেক সময় দেখে থাকি যে 2 মিনিটে বশীকরণ। আমাদের মনে প্রশ্ন জাগে যে এটা কি করে না। সম্ভব? টোটালটাই ভাওতাবাজি। আমি আচ্ছা, নিজে একজন অঘরী হয়ে বলছি, টোটালটাই ভাওতাবাজি। মানে টোটালটা কি এটা একটা বিজনেস একদম খুলে বসেছে? এটা কিন্তু একদম। কখনোই সম্ভব নয়। না, ওই 5 মিনিটে কখনো কেউ আমার মনের মধ্যে কেউ নেই বা কেউ ছিল, সে চলে গেছে, হুম হুম। তাকে আমি কিভাবে 5 মিনিটে আনবো?
আচ্ছা, আজকে যদি সাধারণ মানুষ একটু মাথায় বুদ্ধি খাটিয়ে ভেবে দেখে, যে যার সাথে আমাকে ফোন আসে যে দিদি আমার সঙ্গে 1 বছর কোনো সম্পর্ক নেই, 6 মাস কোনো সম্পর্ক নেই, আমি কত বড় তান্ত্রিক বা কত বড় জ্যোতিষ, তাকে আমি 5 মিনিট বা 7 দিনে ফিরিয়ে আনবো, যেখানে 1 বছর কোনো সম্পর্কই নেই। কারণ এটা তো একটা ভগবানের প্রদত্ত ব্যাপার থেকে আমি থাকে। তো স্বয়ং বামদেব না, না, তা কোনোদিন তো না, কখনো নয়। বা আমি পরমহংস দেব না, কিন্তু আমি একটা সাধারণ মানুষ। না, আমি কিভাবে পারবো ওই 1 বছর 2 বছর সম্পর্কে, তার মাথাতেই নেই। আচ্ছা, তার মাথার মধ্যে আমি তাকে 5 মিনিটের মধ্যে কিভাবে আনবো? কোন তন্ত্রে লেখা আছে, কোন বইয়ে কোন শাস্ত্রে লেখা আছে যে 5 মিনিটের মধ্যে আমি বশীকরণ তার মানে করবো? তন্ত্র শাস্ত্র অনুযায়ী এটা কোনো পাওয়া যাচ্ছে না যে না, 2 মিনিট বা 5 মিনিটে না, বশীকরণ। টোটাল ভাওতাবাজি এখানে। তাহলে মানুষ কি এদের পাল্লায় পড়ে কি ঠকে যাচ্ছে? একদম আমার কাছে আসে, মানে এরকমই আসে, দিদি আমি অনেক জায়গা থেকে ঠকেছি, হুম। তুমি আমার শেষ হুম। ভরসা, আমি কি করব? যদি একটু কোনো আপনার জীবনে মানে এরকম আপনার কাছে ক্লায়েন্ট এসছে, এরকম যদি একটু এসছে শেয়ার করেন দর্শকদের মাঝে, 6 বছর, যে কোনো একটা ছোট্ট ঘটনা বলুন। 6 বছরের সম্পর্ক নেই, 8 বছরের সম্পর্ক নেই, তারা এসছে। আমি না আগে থেকেই বলে দিই যে বশীকরণ মানে সময় সাপেক্ষ ব্যাপার, তন্ত্র মানে কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। আজকে আমি কারোর কাজ করলাম, কালকে তার কাজ হবে, বা 11 দিন মাথা থেকে সে তাকে ফোন করবে, SMS করবে, এটা না। ধৈর্য ধরো, ধৈর্য না ধরলে আমি প্রয়োগ করবো তার উপর, তারপরে সব কাজ তার আমার কৃপা। একদম। ঠিক আছে, আমি শুধুমাত্র আগুনে দিলাম, ফু মারলাম, তাকে ডাকলাম, বাকিটা তার কৃপা। আমি কখনোই বলবো না যে ওই 11 দিনে হয়ে যাবে, আমার কাছে সময় নিয়ে আসতে হবে। আমার সময় থাকে, খুব লং ডিস্টেন্স হলে সময় থাকে ওই 1 মাসের মতো, আর একটু খুব হলে হুম, হুম। সেখানে মোটামুটি হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে তো ওই কথাটা আমি বলতেই পারি, যেটা আমি শুনেছি, যে একটা শ্লোক আর কি, জাস্ট যে ভগবান বলছেন আমি সর্প হয়ে দংশন করি, আবার ওঝা হয়ে ঝাড়ি, আবার ঝাড়িলে বিষ আমি নামাইতে পারি যদি আমি কৃপা করি। তার মানে আমরা যতই চেষ্টা করি, যতক্ষণ তিনি না কৃপা না, করছেন না, 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 কোনো মানে বশীকরণে তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও পাতাও নড়ে না। নড়ে তাহলে না। আমরা কে যে একটা মানুষের মাইন্ড ঘুরিয়ে দেবো 5 মিনিটের মধ্যে? কখনো সম্ভব আমি নয়। নিজেই বিশ্বাস করি না যে 5 মিনিটে বশীকরণ হয়। হ্যাঁ, সম্মোহন হয়। সম্মোহন কি, তুমি যে আমার এই সামনে বসে আছো, সে একটা চোখে একটা সম্মোহন করা যায়, কিছুক্ষণের জন্য সম্মোহন করা যায়, কিন্তু ওই বশীকরণ করা আচ্ছা, যায় না। সম্মোহন বিষয়টা কি যদি একটু বলেন? সম্মোহন না, ধরো আমাদের বশীকরণ করার পর যে ওই বশীকরণের ছাইটা হয়, সেই ছাইয়ের উপর একটা ক্রিয়া করে কাজল পরা হয়। সে আচ্ছা, কাজল পরার পরই যখন কারোর দিকে সেই মন্ত্র বলে তাকানো হয়, সে কিছুক্ষণ যেন বলে না মোহে পড়ে যায়, মোহিত হয়ে যায়। মোহিত হয়ে যায়, ওই জিনিসটাই কিছুক্ষণের জন্য, কিন্তু সম্মোহন কিছুক্ষণের জন্য। ওই সম্মোহন করে দেবো, আকর্ষণ করে দেবো। আবার আজকাল শুরু হচ্ছে আনায়ন, আচ্ছা, এটা কি আমি আজও বুঝলাম না, আনায়ন, রাজমোহিনী, এগুলো হয় না গো। আচ্ছা, এই যে অঘরী, আপনার কেন ইচ্ছা হলো যে আপনি এই মানে অঘরী এই পথটাই বাঁচলেন জীবনে? অনেকে তো বাই প্রফেশন বাঁচে, অর্থাৎ অর্থের জন্য, অনেকে ভালোবাসার থেকে আসে। আপনি ঠিক কিসের জন্য এসেছেন এই পথে? আসলে তন্ত্র আমার ভালোবাসা, মানে আমার এটা ভালোবাসা? একদম আমার বংশ পরম্পরায় আচ্ছা, আমার শিবকে পুজো, আমার আচ্ছা, বংশেতে শিবের পুজো হতো, আমার দাদুর ভর হতো, আচ্ছা। সেখান আপনি কি থেকে। এই ভরটাকে গুরুত্ব দেন? অনেকে তো আজকাল ভরটা নিয়ে অনেক ক্রিটিসাইজ করে আমরা জানি, কিন্তু আপনি ঠিক কতখানি যুক্তি দিয়ে বিশ্বাস করেন ভর? দেখো, এখন ফেসবুকে রিলস খুললে না দেখা যাচ্ছে এই মনসা বাড়ি, কোথায় দুর্গা বাড়ি, কালী বাড়ি, জানো তো সবাই এক না, কিন্তু আবার এক একজন আছে যেখানে আমার বিশ্বাস হয়। তার মানে আপনি বোঝাতে চাইছেন যে যদি 100 লোকের ভর হয়, দুজনও সত্যি এখানে, দুজন কেন, 10 জন সত্যি। 10 জন সত্যি, কিন্তু একদম। 90 জন হয়তো। একটা না ব্যবসা আজকাল দেখবে, ওই মাটি খুঁড়ে তার মধ্যে ছোলা দিয়ে তারপর শিব বসিয়ে চাপা দিচ্ছে, আচ্ছা, কিছুদিনের পর ওইটা যখন ফুড়ে বেরিয়ে গেছে শিব উঠেছে। কিন্তু এটা যে মানে এই ঘটনাটার পেছনে কতখানি মানুষ সাজিয়ে থুয়েছে নাটকীয়, কিন্তু আমার এইগুলোই বিরক্ত লাগে। আবার একদম। দেখা যাবে সেখানের মধ্যেই কদিন পরে একটা লোকের ভর হচ্ছে, সে আচ্ছা, নাকি আবার ওষুধ দিচ্ছে। কিন্তু আদৌ কি মানুষ সেখান থেকে উপকৃত হচ্ছে? এক এক জায়গা থেকে হচ্ছে, আচ্ছা, আবার এক এক জায়গা থেকে হচ্ছে না। কি আশ্চর্য ঘটনা! একদম। মানে এগুলো নিয়ে মানে যদি আমরা আলোচনা। তন্ত্র না মানে কি একটা ছেলে খেলা হয়ে গেছে না তো, একদম। তন্ত্রকে নিয়ে ছেলে খেলা হয়েছে। হয়তো কেউ একজন ভুল করছে, তার জন্য পুরো তন্ত্র জগৎকে ছিছি করা হচ্ছে। আচ্ছা, আজকে 2026-এ দাঁড়িয়ে না তন্ত্র নিয়ে একটা ছেলে খেলা হচ্ছে। তারাপীঠে যাও, দেখো ওখানে সবাই তান্ত্রিক, হুম, হুম, হাত মন্ত্র ভুল করছে, হুম। আর কালো কাপড় পরে তো সবাই অঘোর হয়ে যায়। আমি একবার তারাপীঠে গেছিলাম, অনেক ছোটখানির আগের কথা বলছি। আমি জাস্ট 1 মিনিট শেয়ার করি। আমি আমার এক মাসির সাথে গেছিলাম। তো ওখানে এক তান্ত্রিক বাবা, মানে যেরকম থাকে তারাপীঠে আমরা দেখি, উনি ওই মাসিকে দেখেই বলছেন তোর খুব উন্নতি হবে, এই তোর নিজের ছেলের দ্বারা প্রচুর উন্নতি হবে।
মাসি তখন সমস্ত কিছু শুনলো, শোনার পর বলছে, বাবা এটা তো আমার ছেলে নয়। কি আশ্চর্য, আমিও তো অবাক হয়ে গেলাম। তো এরকম মানে কিছু কিছু ঘটনা তো আমাদের চোখেও ধরা পড়ে যায়। দেখো ওখানে কি বলতো, সবাই তান্ত্রিক সবাই অঘরী। আচ্ছা। তুমি যাবে ওখানে, মানে গিলে গিলে দেখতে পাবে সবাই কালো কাপড় পরা। আজকে তো কালো কাপড় পরা মানেই অঘরী, অঘরী। কালো কাপড় পরা মানেই অঘরী, আর লাল পোশাক পরা মানেই তান্ত্রিক। এটা না লোক একটা ইনকাম সোর্স হয়ে গেছে, হয়ে গেছে। যে মানে কিছু করতে পারছি না, গলায় একটা রুদ্রাক্ষ ঝুলিয়ে লাল কাপড় পরে তারাপীঠ চলো, আগুন জ্বালিয়ে দাও, ব্যাস বাকিটা। কিন্তু প্রকৃতপক্ষে তো সাধু সেই যে মন থেকে সৎ থাকে। এখন খুব কম পাবে এটা। আচ্ছা। আচ্ছা, এই যে অঘরীদের যে সাধনা, যেহেতু আপনি এসছেন আমাদের এই স্টুডিওতে, আমার জানার বিষয় বা দর্শকরা হয়তো জানতে চাইবেন, এই অঘরী শাস্ত্র সাধনা করতে গেলে এটা কি তারাপীঠ যেতে হয়, নাকি কামরূপ কামাখ্যা, নাকি বেনারস কাশী? না, ওরকম কোনো ব্যাপার নেই। বিষয় নেই। না, আচ্ছা। আমাকে গুরু যে মন্ত্র দেবে সেই মন্ত্র আমার ঠিকঠাক মতো জপের উপর ডিপেন্ড করছে। আচ্ছা। সম্পূর্ণ অঘোরী সাধনা সাবর তন্ত্রের উপর হয়, সাবর আচ্ছা। মন্ত্রের উপর হয়। তো শুধুমাত্র সাবর মন্ত্রের উপর আমি বলবো না, মানে ওরকম পার্টিকুলার কোনো জায়গা নেই যে তারাপীঠেই করতে হবে বা কামাখ্যাতে করতে হবে বা তোমার কাশিতে গিয়ে করতে হবে। আচ্ছা। আগে নিজের মনকে ঠিক করতে হবে। যদি আমার মন পবিত্র হয় তাহলে আমার বাড়িটাই কাশীধাম। সেখানেই কাশীধাম, মানে বাবা এসে স্বয়ং কৃপা করবেন। একদম, আমার আপনার মনটা ঠিক বক্তব্য রাখতে হবে। এইটা, মানে আপনি এটা বোঝাতে চাইছেন। যাই হোক, এই বশীকরণটা থেকে আমরা আলোচনা থেকে মূল সরে গেলাম। আসলে কথা বলতে গেলে তো অনেক কথায় আলোচনা চলে আসে। এই যে বশীকরণটা, হ্যাঁ আপনি বলতে চাইছেন কিরকম ক্ষেত্রে ঠিক বশীকরণ হয়, যদি এটা বলেন। প্রথমত বলবো যে ওই স্বামী স্ত্রী, একমাত্র স্বামী স্ত্রীর ক্ষেত্রে রিয়েল বশীকরণ করা সম্ভব। মানে যেটা আইনত আমরা যদি বলি। হ্যাঁ, আজকে আমি কাউকে দেখে ভালো লাগলো, তার ছবি ফেসবুক থেকে জোগাড় হুম। করলাম, দিদি একে আমাকে বশীকরণ করে দাও, হয়তো একদিন কথা বলেছি, অ্যাজ এ ফ্রেন্ড কথা বলেছি, তাকে বশীকরণ করে দাও, কোনোদিনও সম্ভব না। সম্ভব নয়। না, কোনোদিনও সম্ভব না। একমাত্র প্রকৃত বশীকরণ স্বামী স্ত্রীর ক্ষেত্রেই সম্ভব। সম্ভব। তো দিদি, বশীকরণ বিষয়ে তো আমরা অনেকখানি জানতে পারলাম আপনার থেকে, বা যারা দর্শক রয়েছে ক্যামেরার ওপারে তারা হয়তো অনেক কিছু জানতে পারলো। আমি দর্শকদের উদ্দেশ্যে মধ্যখানে একটা কথা বলে রাখি, যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই কিন্তু কি করতে হবে, কমেন্ট করতে হবে। সেটা আমাদের চ্যানেলের পক্ষ থেকেই হোক, অথবা এই দিদি ভাই কিন্তু কমেন্টে রিপ্লাই করে দেবে আপনাদের যা প্রশ্ন রয়েছে। যাই হোক, এখানে এবার আমি আসছি। একটা কথাই বলবো, বলুন। যে সবাই যে বশীকরণ নিয়ে ছুটে বেড়ায় না, হুম। তো এখানেও একটা কথা বলা, যে ওই 5,000 10,000-এ যদি কেউ বলে বশীকরণ হুম। করে দেব, তারা ওই টাকা পকেটে ঢুকিয়ে হুম। রাতে হয়তো পার্টি করে, আচ্ছা। ওই টাকায় বশীকরণ হয় না। হয় না। বশীকরণ কিন্তু খরচা সাপেক্ষ ব্যাপার, স্বাভাবিক। ঠিক আছে? 5-10 হাজার টাকায় বশীকরণ হয় না। আর এইসব লোকদের থেকে না আমি বলবো একটু দূরেই থাকবেন। একদম কারণটা হলো, বেকার বেকার মানুষের টাকা খুব কষ্টে ইনকাম করে, একদম একদম সেটা নিশ্চয়ই। যখন তুলে দেয় কারোর হাতে, অনেক আশা নিয়ে তুলে দেয়, একদম স্বাভাবিক। সে হয়তো বোঝে না, সে পাচ্ছে, সে খুব হ্যাপি, একদম একদম কিন্তু যে তুলে দিচ্ছে না, তার হয়তো একদিনে খাবার টাকা একদম। সে তুলে দিচ্ছে, অনেক আশা নিয়ে তুলে দিচ্ছে। তো যার হাতে তুলে দেবেন, আগে সেটা একটু ভেবে নেবেন যে যার হাতে তুলে দিচ্ছি সেই লোকটা সৎ লোক তো, বা সেই ব্যক্তিটা সৎ ব্যক্তি তো। তাহলে বশীকরণ অনেকখানি খরচা সাপেক্ষ এক্ষেত্রে একদম, কারণ। বশীকরণ খরচা সাপেক্ষ ব্যাপার, কেন মাইন্ড নিয়ে খেলা। একদম। আজকে আমাকে এই লোকটা মনে পড়ছে না, তাকে মনে করানো হলো, না মাইন্ডের খেলা। এখানে 5-10 হাজার টাকা দিয়ে কোনোদিন কোনো জায়গায় কোনো তান্ত্রিক বশীকরণ হয় না। আমার কাছে এরকমও কাস্টমার এসছে, আমি বলেছি কত নিয়েছে, 10,000 টাকা নিয়েছে, কেউ বলেছে, কেউ বলেছে 15,000 টাকা নিয়েছে, কেউ বলেছে 7,000 টাকা নিয়েছে। ওরা বলার পরে বলেছি আমি, কাজ কি হয়েছে? না দিদি, কাজটা হয়নি, হবে না। 10-15-তে কখনো বশীকরণ হয় না। আচ্ছা দিদি ভাই, তাহলে আপনি যে এই যে কাজগুলো করেন, নিশ্চয়ই মানে হোম যজ্ঞের তো কিছু ভিডিও আপনার কাছে থাকবে। হ্যাঁ, আছে, তাহলে অবশ্যই আমি দর্শকদের মাঝে সেটা প্রচুর ভিডিও শেয়ার আছে। করার, আপনি যদি একটু আমাদেরকে সেগুলো দেন, অবশ্যই অবশ্যই দেবো, ভিডিওতে আমি সেগুলো অবশ্যই শেয়ার দেবো। করার ব্যবস্থা রাখবো। তো দিদি ভাই, পরবর্তী প্রশ্নে আসছে, এই যে এখন দেখা যাচ্ছে দারিদ্রতা, অনেকেই কিন্তু লোন, ধার, ঋণে জর্জরিত হয়ে যায়। এটা আপনার ক্ষেত্রে যেরকম আসে, দর্শকরা জানে যে আমার একটা বড় পেজ রয়েছে অ্যাস্ট্রোলজার বরুণ মহারাজ, সেক্ষেত্রে আমার কাছে অনেকে আসে। তো এক্ষেত্রে তাদের ঠিক মুক্তির উপায় কি, আপনি যদি একটু বলেন দর্শকদের মাঝে। আমি এক কথায় বলবো, ধনদা কবচ। আচ্ছা। ধনদা কবচ এমনই একটা ক্রিয়া বা এমনই একটা কবচ। আমার না দেখা একটা বারাসাতে একটা ঘটনা বলি। হ্যাঁ বলুন বলুন। আমাকে হঠাৎ করে ফেব্রুয়ারি মাসে ফোন করে, আমি নামটা উল্লেখ করছি না অন না, ক্যামেরাতে, একদম। আমাকে বারাসাত থেকে ফোন করে একটা দিদি ভাই।
সে এরকম অবস্থায় ছিল, তার মানে নিজেরই লোক তাকে ক্ষতি করে রেখে দিয়েছে। আচ্ছা কিন্তু তার যে হাজবেন্ড ছিল সে কিন্তু বেশ ভালো জায়গায় কাজ করতো, মাসে 1 লাখ টাকা করে ইনকাম করতো, এবং যার কথা বলছি সে নিজে একজন পুলিশ। আচ্ছা সেই মহিলাটা পুলিশ, কিন্তু তাকে দেখলে না মনে হবে না। তাদের দুপুরবেলা খাবার খেত ম্যাগি, চালটা কিনে যে সিদ্ধ ভাতটা খাবে সেই টাকাটা ছিল মানে না। এতখানি দরিদ্রতার মধ্যে তারা এতখানি পড়ে ছিল। গেছে। তারা আমাকে ফোন করেছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে, আমার আজও মনে পড়ে, দুপুরে ফোন করেছে 2025। 2025-এ। আচ্ছা বলছে দিদি আমার এমনই অবস্থা, তোমাকে যে আমি কিছু দেব আমার সেইটুকু সামর্থ্য নেই। আর আমি একটা কথা বলছি, আমি বিনা পারিশ্রমিকে কাজ করি না। না করবে কেন? কারণ আমি একদম অন ক্যামেরাতে বলি, সোশ্যাল একদম। মিডিয়াতে বলি, আমি বিনা পারিশ্রমিকে কাজ করি না। আজকে আমি তন্ত্র শিখেছি কিন্তু বিনা পারিশ্রমিকে না। কিন্তু আমার কাছে যারা দীক্ষা নিয়েছে প্রত্যেকে জিজ্ঞাসা করে দিদি দীক্ষা নিতে কত খরচা, তখন তাদের বলি আমি না তন্ত্র বিক্রি করতে এখানে বসে নি। একদম। কি কি লাগে, আমি দীক্ষা নিতেও 5 রকম ফল, 12 হাত কালো কাপড়, একটা পান, একটা সুপারি আচ্ছা, নিয়ে শ্মশানে তাহলে চলে এসো। আপনি অঘরী মতে দীক্ষা দীক্ষা প্রদান দিই, করেন। একদম অঘরী তাহলে মতে দিই। দর্শকদের উদ্দেশ্য বলি, অনেকে তো সৎ গুরু খোঁজেন, অঘরী আমি আমি শিখবো। 1 টাকা নিই না। না আমি বলছি অনেকে তো খোঁজেন সদ্গুরু, তো যারা দিদিভাইয়ের কাছে দীক্ষা নিতে ইচ্ছা থাকবে, স্ক্রিনে তো দিদিভাইয়ের নাম্বার দেওয়াই থাকবে, সেখান থেকে কিন্তু আপনার নাম্বার নিয়ে সরাসরি দিদিভাইকে কল করবে, তো একদম। সরাসরি দিদিভাইয়ের নাম্বারে কিন্তু আপনারা কল করে নিতে পারেন। তো যাই হোক, আসি পরবর্তী কথা। এবার সেখানে আমাকে ফোন করা হয় যে দিদি এরকম আমাদের যে খাবো সেই টাকাটা নেই, আমরা হাফ দিন শুকিয়ে কাটাচ্ছি। 2খানা ছেলে তার ম্যাগি খাচ্ছে, সেই ছবিটা আমাকে দেয়। আচ্ছা আমি তো নিজে একজন মানুষ, আমার না বুকটা কেঁপে ওঠে সেই সময়, যে ম্যাগি খেয়ে দিন কাটাচ্ছে। কিন্তু আমি অত কেউ সৎ না যে ফ্রিতে কাজ করে দেবো, পরিষ্কার কথা। একদম একদম। আমি বললাম এক কাজ করে দিদি, আমি তোমার কাছ থেকে টাকা নেব না, কিন্তু জিনিসপত্র কেনা সেটা তুমিও জানো একটা হুম, খরচা থাকে, একটা একদম হোম স্বাভাবিক, করলেও না স্বাভাবিক। খরচা থাকে, তো সেইটুকু টাকা দাও। দাদা আমার আজও মনে আছে। মানে এখানে তুমি লাভের টাকাটা রাখলে না, না, কিন্তু যখনই দেখলাম ম্যাগি খাচ্ছে 2খানা ছেলে না, আমার বুকটা কেঁপে উঠলো। আরে কেঁপে আমিও উঠলো। তো মানুষ, আমি একটা মা, আমারও অবশ্যই। বুকটা কেঁপে উঠেছে। তো আমি বললাম যে ঠিক আছে তুমি তাহলে আমাকে ওই জিনিসপত্রে কেনার টাকাটা দাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। যখন তোমাদের আমি সেই রকম মানে দাদা 1 লাখ টাকা ইনকাম করতো, তুমি একজন পুলিশ, সেইভাবে লাক্সারি লাইফ লিড করতো, যতক্ষণ না সেই জায়গা তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে পারছি আমি 1 টাকাও নেব না। কিন্তু হ্যাঁ, যেদিন ফিরিয়ে নিয়ে যাব সেদিন কিন্তু সে প্রথম টাকা না আমার কাছে আসে। একদম, না ঠিকঠাক প্রস্তাব, ঠিক একদম আছে, আমি মনে করি। বললাম কি যে আমি 1 প্যাকেট মিষ্টি, আর সেই প্রথম টাকা যেন আমার কাছে আসে। তো তারা সেই দিনই ওই কথার পর টাকা কিন্তু নেই, এরকমও বলছে যে আমার কাঁসার জিনিস ছিল আমি সেগুলো বিক্রি করে দিয়ে আহ মানে দিয়েছি অন্য কাজের টাকাটা। লোককে, কিন্তু সেখানে কোনো ফল পাইনি। আচ্ছা, এরকমও তার সাথে ঘটে গেছে? কাঁসার জিনিস পর্যন্ত নেই, বিক্রি করেছি, ফল পাইনি। তো লাস্ট ছিল তার বাড়িতে একটা হোম থিয়েটার, আচ্ছা, সেইটা বিক্রি করলো। যে নিজের যে হাতের ফোনটা ছিল সেই ফোন বিক্রি করে 19,000 টাকা আমাকে দেয়, যেটা কাজের ক্ষেত্রে খরচা। কাজের ক্ষেত্রে খরচা 19,000 টাকা দেয়। সেই দিন সঙ্গে সঙ্গে দিয়েছিল। আমি 23,000 টাকা বলেছিলাম, 19,000 টাকা দিয়েছিল, বাকি 3,000 টাকা বলেছিলাম ঠিক আছে আমি পরে নেব। কারণ আচ্ছা। আমি না ওই জিনিসপত্রের দিক দিয়ে খুব টিপটপ, আমি একটা জিনিস মানে খুঁত রাখি না, একদম প্রপার জিনিস কিনে কাজ যেটুকুনি করি, করবেন মানে সম্পূর্ণ যেটুকুনি করবো সঠিকভাবেই সম্পূর্ণ করবেন সঠিকভাবে আপনি। করবো। তো আমি বললাম যে ঠিক আছে চলো তুমি আমাকে 19,000 টাকা দাও, 3,000 টাকা আমার পরে কিন্তু দিয়ে দিও। ওরা 19,000 টাকা আমাকে দিল সেই সময়। দাদা তুমি বললে বিশ্বাস করবে না, আজকে ঠিক যেমন ওরা লাক্সারি লাইফ লিড করতো, আজকের জায়গায় তারা ঠিক সেইভাবেই লাক্সারি লাইফ লিড করছে। দিদিটাকে না মানে উনি হয়তো আর 1 সপ্তাহের মধ্যে মারা যেত, তাকে শুকনো বান মারা এরকমই হয়েছিল। পরিস্থিতি। হ্যাঁ, চোখের তলায় কালি পড়ে যাওয়া, মানে একটা অন্যরকম দেখতে, আমি ঠিক বলে বোঝাতে পারবো না, শুকিয়ে গেছিল। মানে সেই মানুষটাকে তুমি যদি আজকে দেখো তুমি নিজে অবাক হো, এই মানুষটা কি সেই মানুষটাই, মানে টোটালি চেঞ্জ। চেঞ্জ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন রাখছি আমি, এই যে মোটামুটি আপনি যে কাজটা করে দিলেন, মোটামুটি কতদিন বাদ থেকে তারা বুঝতে 3 পারলো? দিন। 3 দিন বাদ থেকে? আমি যখন কাজ করে এলাম, আমার বেশিরভাগ কাজ, আমার ফেসবুকে প্রায় সবাই জানবে, বেশিরভাগ কাজ আমি করি যে ভিক্টোরিয়া বয়েজ স্কুল আছে ওখানে, আর ডাউহিলে। আচ্ছা, কার্সিয়াং এর ডাউহিল, দার্জিলিং এ আমি যাই, ওখান থেকে চলে আসি। তো ওখান থেকে
কাজটা আমি ওখানে বেশি করি, আমার মেন ধনদার প্রয়োগটা ওখানে করি। আচ্ছা, কি প্রয়োগ, কেন প্রয়োগ, আমি বা কিভাবে প্রয়োগ সেটা আমি বলছি না, না, মেন তন্ত্র তো ধনদা গুহ্যবিদ্যা। মেন প্রয়োগটা ওখানে করি। হুম। ওখান থেকে আমি আসি 3 দিন পর একটা কবজ নেওয়ার জন্য, আমি ডাকি তাদের তারাপীঠে। আচ্ছা, তারাপীঠে ওখানে ওরা আসে, ওরা এসেছিল আমাকে 3,000 টাকা দেওয়ার জন্য। যে মুহূর্তে কবজটা পড়লো তার ঠিক 1 থেকে 2 ঘন্টার মধ্যে ওই ভদ্রলোকের কাছে ফোন আসে, 7 থেকে 8 লাখ টাকা যে বাকি ছিল, ওই বাকি টাকাটা সে দিতে রাজি হয়েছে। ওইখানে বসে ওরা পরপর কাজের আমাকে লিস্ট দিচ্ছে, দিদি কোথায় গিয়ে আমার বাকি সমস্যাগুলো সমাধান করাবো। মানে দেখুন, আপনি যে কাজ করলেন সেখান থেকে একটা আপনার প্রত্যেকেরই আমরা লাভ রাখি, সেইটা একটা প্রাপ্তি। কিন্তু এই যে মানুষগুলো তাদের ফিডব্যাকটা দিল সুন্দর পজিটিভ, আজকে না দেখেও ভালো লাগে যে তারা আগে যেমন ছিল তার থেকে আরো বেটার হয়েছে। তাহলে এইটা কিন্তু একটা মানে আমার আপনার প্রত্যেকের জীবনে কিন্তু একটা বড় প্রাপ্তি হয়ে দাঁড়ায়। আমার তো খুব বড় প্রাপ্তি। কারণ আমরা যে যেই পথেই থাকি, কেউ তন্ত্র সাধনা, কেউ মাতৃ সাধনা, কিন্তু সবার শেষে এক কথা আমরা মানুষ, এবং আমরা সাংসারিক প্রত্যেকে। সব মানে কি বলতো, তন্ত্র করি মানে সব দিক থেকে টাকা দেখতে গেলে হয় না। না, এটা এক এক স্বাভাবিক। সময় আমি এরকমও বলে থাকি যে যারা করাতে একদম পারছো না, খুব সমস্যার মধ্যে আছো, তারা জিনিস কেনার টাকাটুকু দাও, তোমরা সেই জায়গা থেকে রিকভার করো। হ্যাঁ, রিকভার করার পরে কিন্তু প্রথম টাকাটা যেন আমার কাছে আসে, তারপরে কিন্তু আমাকে ভুলে যেও না। একদম। কিন্তু মানুষ যে রক্তে মাংসে করা, তাই তো, কিন্তু প্রত্যেকে যে ন্যায় আপনার সাথে করবে এমনটাও তো হতে পারে না। না, অনেক হয়েছে এরকম, অনেক। অনেক হয়েছে। তারা রিকভার করেছে। দেখো, তারা, আমি যখন ভালোও জানি, খারাপটাও কিন্তু আমার একদম জানা, একদম, ভগবান যে সমস্তটাই আপনাকে দিয়ে রেখেছেন। ভালোটাও জানা, খারাপটাও জানা। মানে সে লোক যদি আমার সাথে ভুল কাজ করে, তার সঙ্গে কিন্তু আমিও ভুল কাজ করবো, স্বাভাবিক। তাই একদম। না? মানে সেই কথাটা দাঁড়ালো, ঢিল মারলে পাটকেল তো খেতেই হবে। আমি কিন্তু বলেই দিই, তুমি শুধু 5,000 টাকা হোক, 10,000 টাকা হোক, তুমি শুধু আমাকে জিনিসপত্র কেনার টাকাটা দাও, তুমি রিকভার করার পর আমি নেব। আচ্ছা, সে রিকভার করলো, কিন্তু ফোন সুইচ অফ, নাম্বার ব্লক। কতদিন ভালো লাগবে? ফোন করছি, পাচ্ছি না। আমি তো ক্ষেত্রে একটা আশা নিয়ে কাজ ঘটেছে। করেছি, যখন আমি সেটা পাচ্ছি না, আমার কিন্তু বাধ্য সময় লাগে, যেমন লাগে 3-4 দিন, কাটতে সময় লাগে আরো কম সময়, কম কিন্তু সময়, আমি তখন ছেড়ে দিই। যেটা আপনার ব্যবস্থা। তারা না ঘুরে ফের আসে, তখন তাদের আমি আর কাজ করি না। আচ্ছা সবাইকে ক্ষমা করা যায়, বেঈমানকে ক্ষমা করা যায় না। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আমার মনে থাকছে। ধরুন আপনি অঘরী, সেক্ষেত্রে আপনি তো কেটে দিলেন জায়গাটা, সে যদি অন্য অঘরীর পাল্লায় সেই মুহূর্তে যায়? সেরকমই কাজ করে থাকে। আচ্ছা, এটা একটা বড় প্রশ্ন আমি আমাদের। আমার কি মুখের যে কি মন্ত্রের বাণ ছাড়লাম আমিই জানি। তাকে এমনই করে দেয়া যায় যে সে, আমি একদম চ্যালেঞ্জ করে বলছি, সে যে কোনো অঘরীর কাছে যাক, কোনোদিন রেজাল্ট পাবে না, মানে নেটফল জিরো হয়ে দাঁড়াবে। নেটফল জিরো। কিন্তু আমি প্রত্যেকের উদ্দেশ্যই বলবো, এরকম তো কখনোই উচিত না। করা তুমি উচিত যেমন নয়। আমার কাছে আসছো একটা আশা নিয়ে, আমিও তোমার কাজটা করছি একটা আশা নিয়ে। আর এই তন্ত্র বা অঘরীর মতে করতে প্রচুর পরিশ্রম। প্রচুর পরিশ্রম। আমিও তো বাই প্রফেশন যেহেতু একজন অ্যাস্ট্রোলজার, তো আপনি আপনার মতন সাধনা করেন, আমি আমার মতন সাধনা করি, এই হলো বিষয়। কিন্তু ওই যে বললাম, প্রত্যেকে আমরা মানুষ। তো আচ্ছা, এইবার আমি কিছু জানতে চাই, এই যে মারণ, এটা সম্বন্ধে আপনি। মারণ হয়, মারণ হয়, কিন্তু তাকে একবার দেখতে হয় যে সে কোন রাশি, কোন লগ্নের জাতক। তাহলে কি আগে এখানে রাশি লগ্ন বিচার্য? অবশ্যই। তাহলে এই তন্ত্রের সাথে কোথাও তো জ্যোতিষ শাস্ত্রেরও কানেকশন, 100% জ্যোতিষ ছাড়া হবে না। হবেই না। কারণ এই যে নখানা প্ল্যানেট, আজকে যদি আমাকে কেউ বলে যে ওই ব্যক্তিকে মারতে হবে, আরে আমি তো ভগবান না, আমি মারার কে? যাকে আমি জন্ম দিলাম না, সে জন্ম দিচ্ছে, একদম। একমাত্র সেই মারতে পারে। হ্যাঁ, আমরা প্রয়োগ করতে পারি, কিন্তু সেই প্রয়োগের আগে দেখে নিতে হয় সেই ঘুরে ফিরে এক জায়গায়, জ্যোতিষ। আর যখন কাউকে, ধরুন কোনো অঘরী বা কোনো তান্ত্রিক মারণ ক্রিয়া করছে, তার প্ল্যানেট যদি সাপোর্টে থেকে যায়, কোনো শুভ প্ল্যানেট, না, কোনোদিন হবে না, কোনোদিনও তাকে মারণ ক্রিয়া করা যাবে না। কোনোদিন হবে না। তার মানে মারণ ক্রিয়া করার আগেও তার যে ন্যাটাল চার্ট রয়েছে সেখানে সেটাও দেখতে বিচার্য। হবে, দশা একদম অন্তর্দশায় গোচর, এগুলো দেখতে বিচার্য। হবে। হ্যাঁ, একদম। খুব সুন্দর কথা বললেন। সবাইকে না মারণ করা সম্ভব না। একদম। ওই যে সবাই আসে না, হ্যাঁ মেরে দেবো, অনেকে বলে হ্যাঁ তুমি টাকাটা দাও, বাকিটা আমি দেখে দেবো, মেরে দেবো, এটা তো সম্ভব কিন্তু নয়। হয় না। দেখে গেলো তাকে কোনো ঐশ্বরিক ক্ষমতা না তার না সাথে না রয়েছে, না তাকে না, কি করে মারবো আমরা? হয় না। মারণ না, একটা মানুষকে হট করে মেরে দেওয়া হাতের মোয়া না, মারণটা একটা বড় চ্যাপ্টার। একদম। আজকে বললাম দিদি এত টাকা দিচ্ছ, ওকে মেরে দাও, সম্ভব না।
তাহলে তো আমার ধরে কোনো শত্রুই হতো না, আমার কাউকে পছন্দ না, আমি মেরে দিলাম। একদম। কিন্তু এরকম হয় না, তুমি কাউকে মারার আগেও তার জন্ম ছক দেখতে হয় যে এই ব্যক্তিকে কি পারবো, আর আমি এটাই করি। আচ্ছা, তো দিদি ভাই আপনার কাছে আরেকটা আমি প্রশ্ন রাখছি। আজকাল যারা বাই প্রফেশন অ্যাস্ট্রোলজার রয়েছে বা জ্যোতিষ রয়েছে, তারা তো জায়গায় জায়গায় ঘুরছে, মানুষকে ভালোর জন্য মানুষের পরিষেবা দিচ্ছে। আপনাদের মতন যারা অঘরী, বা আপনার ক্ষেত্রেই বলি, আপনাদের কি কোনো চেম্বার নির্দিষ্ট কোথাও এরকম আছে? দেখো, অ্যাস্ট্রোলজারদের ক্ষেত্রে আলাদা, হ্যাঁ হয়তো অনেক অঘরী বসে, আমি বসি না, কেন বলো তো? আচ্ছা আমার কোনো জায়গায় চেম্বার নেই, হয়তো এই আগের সপ্তাহ থেকে আমি শিয়ালদা একটা চেম্বারে বসছি। আচ্ছা। মানে সবাই না মন্দিরে আসতে পারে না। না, এইবার শিয়ালদায় আপনি অর্থাৎ কলকাতায় বসছেন, এবার যারা দূরে রয়েছে বা আমাদের দর্শকরা থাকতে পারে যারা দূরে রয়েছে, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? অনলাইন, মানে আপনি অনলাইনে ফোন ফোনের মাধ্যমে নম্বরে কি? ফোন করতে যদি হবে। নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে দিয়ে দিন। 8697539118, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার। আরেকবার বলে দিন নাম্বারটা, যদি কারো বুঝতে অসুবিধা হয়। 8697539118, এটা আচ্ছা। হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার। প্রত্যেক দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, দিদি ভাই তো নাম্বার বলেই দিল, যদি কারো বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে নাম্বারটা চলে যাবে, স্ক্রিন থেকে কিন্তু অবশ্যই দেখে নেবেন। দিদি ভাই আপনার কাছে একটা প্রশ্ন, আসলে কথা এরকম জায়গায় যাচ্ছে, মানে যতই কিছু জানছি আরো জানার আগ্রহ বাড়ছে আমার, বা দর্শকদেরও বাড়তে পারে, সেক্ষেত্রে কমেন্ট আসলে অবশ্যই আমরা জানতে পারবো যে দর্শকদের ঠিক কি জানার আছে। এখানে একটা প্রশ্ন থাকছে আমার, আমি যতদূর জানি যারা অ্যাস্ট্রোলজার রয়েছে তারা স্টোন দিল, কবজ দিল, ঠিক আছে, কিন্তু আপনি বললেন অনেক অঘরী আছে চেম্বার করে, তাহলে অঘরীদের মেন কাজই তো হলো জব। হ্যাঁ, তাহলে যারা চেম্বার করতে 7 দিনে 7টা জব সারছে কি ওই করে? যে বললাম, কালো কাপড় পরলেই অঘরী। আচ্ছা। আমাকে আগে বিচার করতে হবে যার কাছে আমি আমার সঞ্চয়টা দিচ্ছি সেই মানুষটা সৎ কিনা, বা সেই মানুষ সাচ্চা লোক কিনা, সাচ্চা অঘরী কিনা। আমাদের না জব করতে করতে সময় চলে যায়, তো 5টা থেকে 7টা, 7টা থেকে 8টা, ওই টাইম মতো 7 দিনে 7টা চেম্বার করার সময় নেই, কখনোই সম্ভব কোনো নয়। দিনও সম্ভব না। তাই আমি না ওই চেম্বারটা আমার নিজেরও করার সময় থাকে না, কারণ আমি, সবাই জানে মাসের মধ্যে 15 দিন বাইরে থাকি, 15 দিন আমি মন্দিরে। কখনো এরকমও হয় হয়তো আমি 30 দিনই বাইরে আছি। আচ্ছা। আমার ওই জবের সময় চলে যায়, কর্মের সময় চলে যায়, আমার ওই চেম্বারে ভাবে সময় নেই। যারা যারা আমাকে ফোন করে অনলাইনে শুনিনি কি সমস্যা, সমাধান বলি, তাদের পক্ষে যদি করা সম্ভব হয় তখন। তাহলে আপনি যেহেতু একজন সাংসারিক মানুষ, এই সংসার সামলে আবার এই একটা আধ্যাত্মিক পথ, এই অঘরী, এইটা মানে টাইম দেওয়া তো অনেকখানি একটা যে রাধে সে চুলো চুলো বাঁধে। বাদে, একদম আমি বলতে যাচ্ছিলাম। ঠিক আছে, তো আগে সংসার জীবন সেরে তারপরে আমার কর্ম। কর্ম, কারণ ঈশ্বর হয়তো আপনাকে পাঠিয়েছে লোক কল্যাণের জন্য। এইভাবে এক একজন এক একভাবে আসে, কেউ অঘরী, কেউ তান্ত্রিক, কেউ জ্যোতিষী, কেউ বা তার কথার দ্বারা, সুন্দর সুন্দর কথার দ্বারা। শুধু আমি একটা কথা এখানে বলবো, কি বলতো, যে সবাইকে বিশ্বাস করা উচিত না। একদম, এটা তো মানে একদম। এখন না ঘরে ঘরে তান্ত্রিক জন্মে গেছে, ঘরে ঘরে আসলে জন্মে গেছে, সবাইকে বিশ্বাস করা উচিত না। আগে যার কাছে আমি যাচ্ছি তাকে আগে যাচাই করে দেখে নিতে হয়, যার কাছে যাচ্ছি বা যার কাছে কাজ করাবো সেই লোকটা আদৌ কাজ জানে তো। একদম, কিন্তু সাধারণ মানুষের পক্ষে তো এটা কখনোই বোঝা না, সম্ভব এটা নয়। আমি দর্শক বন্ধুদের বলবো যে তোমরা যে যাচ্ছ, হয়তো যারা ঠকে এসছো, টাকাটা দেওয়ার আগে একবার না 10 বার ভাববে একদম। যে আমি যে আমার টাকাটা দিচ্ছি ঠিকঠাক লোকের হাতে দিচ্ছি তো। আমি অ্যাড দেখলাম, এই শাস্ত্রী ওই শাস্ত্রী, এই অঘরী সেই অঘরী, এই মরার মাথা নিয়ে যজ্ঞ করছে, লেবু কেটে যজ্ঞ করছে, সেই মানে যে হ্যাবব খুব ভালো কাজ জানে, এর কাছে গেলেই রেজাল্ট পাবো তা কিন্তু কোনো নয়। গ্যারান্টি নেই। কিন্তু তাহলে না তো, সাধারণ দেখনদারিটা বেশি করে আজকাল লোক। তাহলে সাধারণ মানুষ বুঝবে কি করে কোনটা সঠিক কোনটা বেঠিক? এটাও তো একটা সাধারণ মানুষের প্রশ্ন, তাই না? যাচাই করতে হবে, যাচাই করতে হবে। যাচাই করতে হবে। কারণ ওই যে আমি আজকাল দেখি তো ফেসবুক রিলসে মরার মাথা পড়ে হয়তো এটা শুনে অনেকেরই গায়ে লাগবে, লাগতেই পারে, লাগতেই কিন্তু পারে, যেটা বাস্তব সেটা আপনাকে বাস্তব বলতে হবে। কথা। আমি না খুব পরিষ্কার কথা বলতে ভালোবাসি, না তো ওই যে মরার মাথা গলায় 7-8টা ঝুলিয়ে বসে পড়লাম, আর ওই যজ্ঞ করলাম, যজ্ঞে আগুন তুললাম, ছাগলের মাথা নিয়ে দেখি আজকাল যজ্ঞ হচ্ছে, আচ্ছা। ছাগলের মাথার উপর কর্পূর রেখে যজ্ঞ হচ্ছে। তো এইটা করলাম, তারপরে একটা আঠার পুতুল বানিয়ে তার মধ্যে ওই সাজানোর কাটা গুজলাম, সিঁদুর একটু তাহলে মাখিয়ে দিলাম, দিয়েই যে সে কাঁসা, মানে লোকের না ওটা ওই অ্যাট্রাকশন বাড়ানোর জন্য ওগুলো করে। তাহলে দিদি ভাই এগুলো কি মানে অনেকখানি দেখার শো? যখন দেখবে যারা খুব দেখিয়ে কাজ করছে, যে ওই গলায় মালা পরে কাজ করছে, ওই
পুতুল বানিয়ে লেবুর মধ্যে সাজানো কাঁটা ঢুকিয়ে কাজ করছে, ভাববে ওখানেই ভাওতাবাজি আছে। তন্ত্র সবসময় গুপ্ত জিনিস, গুহ্যবিদ্যা একদম। তন্ত্র কিন্তু দেখিয়ে যারা করে তারা দেখানোর জন্য আসে। তোমার চোখে ওই জিনিসটাই কিন্তু, কারণ তুমি কিন্তু কখনো দেখোনি, একদম তা তোমার চোখে কিন্তু ওই জিনিসটাই আগে পড়বে এবং তোমার মাথায় ঢুকবে হয়তো এর কাছে গেলে আমি সলিউশন পাবো। এটাই কিন্তু জ্যোতিষ বলো, তান্ত্রিক বলো, আমার মতো যারা অঘরী আছে তারা কিন্তু এইগুলোই চায় যে আমার কাজটা ওদের চোখে লাগুক, তারা আমার কাছে আসুক। কারণ এটা মাথায় রাখার দরকার প্রত্যেকের। আমি বলছি না আমার কাছে এসো, না, আমাকেও 100 বার যাচাই করে এসো। ওগুলো যখনই দেখবে যে ওরকম দেখনদারি কাজ হচ্ছে, সেখান থেকে সরে এসো। সরে আসাই কারণ বেটার হবে। তন্ত্র কিন্তু গুপ্ত বিদ্যা, তন্ত্র সবাই স্বচ্ছকে সবার সামনে দেখিয়ে কাজ নয়। একদম। এটাই শুধু বলবো। আচ্ছা, যাই হোক দিদি, আপনি যে এতখানি মূল্যবান সময় আমাদের এবং দর্শকদের দিলেন, আমি তো অনেক কিছু জানতে পারলাম, যেগুলো প্রশ্ন ছিল সমস্ত কিছু জানলাম। যারা ক্যামেরার ওপারে দর্শক রয়েছে তারাও কিন্তু অনেক কিছু আশা করছি জানতে পেরে গেল। আশা রাখছি আপনি কিন্তু পরবর্তী কোনো অনুষ্ঠান আমাদের এই বিপিজিআর পডকাস্ট আবার রাখবেন। অবশ্যই আসবো। তার মধ্যে একটা কথাই বলবো, একটা তো ব্যবসা হয়ে গেছে, তো এই জ্যোতিষ তান্ত্রিকদের কাছ থেকে আপনিও সাবধানে থাকুন এবং আপনার পরিবারকেও সাবধানে রাখুন। নিজের সঞ্চয়ের টাকা তাদের হাতে তুলে দেওয়ার আগে তাকে 10 বার বাজিয়ে নিন, সেই লোকটা সাচ্চা লোক নাকি ভাওতাবাজি। একদম ঠিক। তো দিদি, পরবর্তী এপিসোডে আশা করছি অনেক কিছু আরো নতুন অবশ্যই। জানতেই পারবো এবং যারা দর্শক রয়েছে তারাও কিন্তু অনেক কিছু জানতে পারবে। তো সময়ের কাছে যে প্রত্যেকে বাধা, কিছু করার নেই, একটা টাইমের পর তো আমাদের অনুষ্ঠান শেষ করতেই হবে। অবশ্যই। আর যাই হোক, আজকের মতন আমরা অনুষ্ঠান এখানেই রাখছি। আর দর্শকদের উদ্দেশ্যে বলছি, যারা দিদি ভাইয়ের কাছে কাজ করতে চাইছেন বা যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকলো এবং দিদি ভাই কিন্তু নিজের মুখেও নাম্বারটা অন ক্যামেরায় বলে দিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার মতন আপনাদের, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। প্রথমেই বলেছি বিপিজিআর পডকাস্টের পক্ষ থেকে, অথবা দিদি ভাই কিন্তু নিজেই সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আর দিদি ভাইয়ের থেকে ঠিক কিরকম ধরনের তন্ত্র নিয়ে শুনতে চান অবশ্যই এটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। দিদি ভাই আশা করছি আমাদের এই স্টুডিওতে বা দর্শকদের মাঝে কিন্তু আবার আসবেন। নমস্কার। নমস্কার।